এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না। 54 বছরের নির্বাচনের ইতিহাসে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি সম্পূর্ণভাবে। এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ওনারা বলছেন সংস্কার মানেন তো, একজন যদি বলে যে আমি ঈমান আনছি, ঈমানের 3 ভাগ আপনারা জানেন: মুখে স্বীকৃতি দেওয়া, মনে মনে বিশ্বাস করা, কার্যে পরিণত করা। সংস্কারের 3 অংশ। এক অংশ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঐক্যমত্য পোষণ করা। 2, সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা, আইনি ভিত্তি দেওয়া। আর 3 নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা, এটার ভিত্তিতে আগামী নির্বাচন করা। 3টা হইলেই না সংস্কার। তো ওনারা সংস্কার কি বুঝেন আমরা জানি না। এখন এটার যেহেতু আইনি ভিত্তি না হয়, এই নিয়ে টালবাহানা শুরু হয়েছে। ওনারা নানা কথা বলেন। আমি যদি একটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের স্পোকসম্যানের কথা বলছি, আমি বেশি কড়া কথা বলতে চাই না। কিন্তু সংস্কার না হয় তাহলে সংস্কার কি হইল? সংস্কার যদি আইনি ভিত্তি না থাকে তাহলে সংস্কার হইল? ওই সংস্কারের এক অংশ হয়েছে মুখের স্বীকৃতি। তাহলে আপনারা এটা বলুন যে আমরা সংস্কার চাই না। আর যদি কথা কাজে এক থাকে তাহলে সংস্কারকে আইনি ভিত্তি দিতে কোনো সমস্যা নাই। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে নো কনস্টিটিউশন অ্যাবভ কনস্টিটিউশন। আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে? এটা তো সংবিধানে লেখা ছিল না। এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না। যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না। এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না। আমরা যেমন ভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি, মেনে নিচ্ছি, একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। আজকে একটা রোড ম্যাপ আসছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তা অবশ্যই রোড ম্যাপ দিতে পারে, কিন্তু 2টা বিষয় তাদেরকে পরিষ্কার থাকতে হবে। এক হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে। 2টা দাবি আসছে। একটা হচ্ছে ট্রেডিশনাল, আগে যাওয়া হয়েছে যেখানে ভোট ডাকাতি হয়, দিনের ভোট রাতে হয়, বাক্স পুকুরে পড়ে যায়, হেলিকপ্টার দিয়ে বাক্স নিয়ে চলে যায়। এটাই তো বাংলাদেশের রাজনীতির ইলেকশনের ইতিহাস। কি বলেন? 54 বছরের নির্বাচনের ইতিহাসে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি সম্পূর্ণভাবে। কিছুটা পার্সেন্টেজ আমরা গ্রহণ করেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাহলে আমরা কেন পিআর নতুন পদ্ধতি বলছি? প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আনুপাতিক প্রতিনিধিত্ব। এটা খুব সোজা। এটা খুব সোজা। যারা নানা কথা বলছেন তাদের জন্য বলছি, এটা পুলিং এজেন্ট আগের মতো থাকবে, পুলিং সেন্টার আগের মতো থাকবে, প্রিসাইডিং অফিসার আগের মতো হবে, ইলেকশন কমিশন আগের মতো হবে। আগে একটি অঞ্চল ভিত্তিক ব্যক্তিদেরকে ক্যান্ডিডেট হয়ে ভোট দিত, এইবার ব্যালটও একটা থাকবে যে দল ভিত্তিক বা জোট ভিত্তিক লোকেরা ভোট দিবে। সুবিধা কি? 1 নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্র দখলের জন্য অস্ত্রবাজি হবে না। কারণ যিনি অস্ত্র ব্যবহার করেন উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে, কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম। বেশি টাকা খরচ হবে না, কারণ সে জানে টাকা খরচ করে তার নিজের কোনো এখানে সুবিধা হচ্ছে না। জোর জবরদস্তি ভোটও নিয়ে আসবে না, কারণ সে তো হবে না। একটা ফেয়ার ইলেকশন হবে, এনভায়রনমেন্ট হবে, উচ্চমুখর হবে। তো যারা এবং সমস্ত ভোটের মূল্য হবে। আপনি 48% পাইছেন, এটা যোগ হবে। আরেকজন 52% পাইছে, এটাও যোগ হবে। সারা দেশের মানুষ একটি দলকে কত লোকে চায় এটা বুঝেই সেই প্রপোর্শনে পার্লামেন্টে সংখ্যা নির্ধারণ হবে। এটা আপনারা বুঝছেন না বুঝেন নাই?
বুঝছেন আপনারা? তো যারা এই জিনিসটা বুঝে না, তারা রাষ্ট্র ক্ষমতা চালাইবার মতো বিজ্ঞতা কি তাদের থাকবে? এবং সেই কারণেই তো বাংলাদেশ 54 বছরে বারবার ধাক্কা খাইতেছে। তাইলে নিয়ম ভিন্ন, নিয়ম ভিন্ন। মুখ মে শেখ ফরিদ, বগল মে কুছ কালা হয়। ঠিকই বলছেন আপনি, কুছ কালা হয়। তাহলে বাংলাদেশে কি আবার সেই আওয়ামী জাহিলিয়াতের দিকে আমরা যেতে? যারা ফেয়ার নির্বাচনের জন্য সকলের পার্টিসিপেটরি এই পিআর সিস্টেমকে বাধাগ্রস্ত করছে, এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, সেটারই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি। নির্বাচন যদি সুষ্ঠু না হয়, সঠিক না হয়, বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে। আন্দোলন আর আন্দোলন, হাসিনার বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি। আবার ভোট ডাকাতের নির্বাচন, সেই দিন যেদিন ভোট ডাকাতের নির্বাচন হবে, সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে।